আসসালামু আলাইকুম। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের আজকে আলোচনা করব ইউনিট 7 লেসন 1 এর ব্রোজেন দাস, যার টাইটেল ছিল আই হ্যাড নট ফেইল্ড মাই কান্ট্রি। দেখো আজকের এই আলোচনায় কি কি থাকবে। আমরা প্রথমত এই প্যাসেজের বাংলা সম্পূর্ণ ব্যাখ্যা দেব, এরপরে এই প্যাসেজের যত এমসিকিউ, কোশ্চেন, ফ্লো চার্ট, সামারি সবগুলো কিন্তু সমাধান সহ বাংলায় ব্যাখ্যা দিয়ে দেব। ঠিক আছে, তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে আশা করি এর 35 মার্কের প্রস্তুতি তোমার হয়ে যাবে। আর যদি এই লেকচারের পিডিএফ চাও তাহলে তুমি এই ভিডিও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে চেক করো, ফার্স্ট কমেন্ট বক্সে এর পিডিএফ দেওয়া থাকবে। তো চলো আমরা শুরু করি। প্রথমে দেখো ব্রোজেন দাস তার ফার্স্ট পার্সনে বলছে আই কুড হিয়ার ভেরি ফেইন্ট ভয়েসেস, আমি খুব দুর্বল ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম অ্যাজ ইফ যেন কামিং ফ্রম দ্য আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড, যেন পৃথিবীর অন্য প্রান্ত থেকে খুব ক্ষীণ কণ্ঠস্বর ভেসে আসছে, আমি আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম। দ্য টাইম ওয়াজ অ্যাবাউট 4 in the morning, সময় ছিল ভোর 4টা, অ্যান্ড দ্য ডেট সেপ্টেম্বর 22, 1961, আর এই তারিখটা ছিল 1961 সালের 22শে সেপ্টেম্বর। আই ওয়াজ ফিলিং টায়ার্ড, আমি খুব ক্লান্ত বোধ করছিলাম, অ্যান্ড এক্সস্টেড মানেও ক্লান্ত, টায়ার্ড মানেও ক্লান্ত, যেহেতু দুইটা একসাথে ব্যবহার করেছে তার মানে টায়ার্ড মানে ক্লান্ত আর এক্সস্টেড মানে আমরা পরিশ্রান্ত বলতে পারি। আমি খুব ক্লান্ত এবং পরিশ্রান্ত অনুভব করেছিলাম। অ্যান্ড ওয়াজ এনকাউন্টার মানে সম্মুখীন হওয়া, স্টিফ অপোজিশন ফ্রম দ্য স্ট্রং টাইড, মানে স্ট্রং টাইড মানে হলো তীব্র জোয়ার, হ্যাঁ, আর স্টিফ অপোজিশন এটার মিনিংটা লিখে দিতে চাইছিলাম, আনফর্চুনেটলি মিস হয়ে গেছে। তো স্টিফ মানেটা কি? স্টিফ মানে হলো কঠোর বা শক্তিশালী। ওকে, তাহলে কি হলো? অ্যান্ড ওয়াজ এনকাউন্টারিং সম্মুখীন হচ্ছিলাম, স্টিফ অপোজিশন কঠোর বাধার, ফ্রম দ্য স্ট্রং টাইড মানে তীব্র জোয়ারের জন্য কঠোর বিরোধিতার সম্মুখীন হচ্ছিলাম। আই লুক টুয়ার্ড মাই অ্যাকম্প্যানিং মোটরবোট, আমি আমার সঙ্গে যে মোটরবোট চলছিল আমি সেখানে তাকালাম। ঠিক আছে, বা মোটরবোট মানে মোটর যে নৌযান আর কি, সেখানে তাকালাম। সেই নৌকায় বা মোটরবোটে কে কে ছিল? ক্যারিং, যেটা বহন করেছিল মাই ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, মানে আমার যে ম্যানেজার ছিল তার নাম ছিল কাজী মোহাম্মদ আলী। স্কিপার মানে মূলত অধিনায়ক, লেন হাসিনসন, অ্যান্ড দ্য অফিসিয়াল অবজারভার মিস্টার জে ইউ উড, মানে ইনি যে সাঁতার কেটে ইংলিশ চ্যানেলটা পার হচ্ছে, তো এটা অবজার্ভ করার জন্য একজন অবজারভার ছিলেন, তার নাম ছিল হলো মিস্টার জে ইউ উড, এবং স্কিপার ছিল লেন হাসিনসন, এবং তার ম্যানেজার মানে ব্রোজেন দাস, তার ম্যানেজার ছিল কাজী মোহাম্মদ আলী। দে ওয়ার অল পয়েন্টিং টুয়ার্ডস দ্য কেন্ট শোর, তারা সবাই আমাকে কেন্ট শোর দেখাচ্ছিল। কেন্ট শোরকে আমরা একটু দেখে আসি। মনে কর এই হলো আমাদের ইংল্যান্ড আর এই হলো ফ্রান্স। তো উনি মূলত এইখান থেকে, এই যে ক্যালাইস এর এইখান থেকে সাঁতার শুরু করেছিল, এবং এইখান থেকে এইখানে হলো কেন্ট শোর, মানে ইংল্যান্ডের একটা সমুদ্র উপকূলীয় অঞ্চল বা নদীর উপকূলীয় অঞ্চল, তার নাম হলো কেন্ট শোর। হ্যাঁ, এই পর্যন্ত গিয়েছিল, এবং এর মধ্যবর্তী দূরত্ব হলো 33 কিলোমিটারের মতো। ঠিক আছে, এই পুরোটা দিনে সাঁতার কেটে পার হয়েছিলেন। তো দেখো উনি কী বলছে, যে এই সবাই ওই মোটরবোটে যারা ছিল সবাই পয়েন্টিং নির্দেশ করেছিল টুয়ার্ডস দ্য কেন্ট শোর, ওই কেন্ট শোরের দিকে নির্দেশ করে দেখাচ্ছিল। অ্যাজ আই লুকড আপ, আমি যখন মাথা উঁচু করে তাকাইলাম, আই কুড সি ফ্ল্যাশেস, আমি আলোর ঝলকানে দেখতে পেলাম। আই রিয়েলাইজড, আমি বুঝতে পারলাম, আই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য শোর, আমি উপকূলের খুবই নিকটে চলে এসেছি। আই আস্কড হোয়াট দ্য টাইম ওয়াজ, আমি সময় জিজ্ঞাসা করলাম, অ্যান্ড হাউ ফার আই হ্যাড স্টিল টু গো, আর কতটুকু যেতে হবে সেটা জিজ্ঞাসা করলাম। দে টোল্ড মি দ্যাট, তারা সবাই আমাকে বলল, ইফ আই পুট দ্য লাস্ট আউন্স অফ এনার্জি ইনটু মাই সুইমিং,
যদি আমার শেষ শক্তিটুকু সাঁতারে ব্যয় করি, আই উড সেট আ নিউ ওয়ার্ল্ড রেকর্ড ফর ফ্রান্স টু ইংল্যান্ড সুইম। তাহলে এই ফ্রান্স থেকে ইংল্যান্ডের সাঁতারে আমি নতুন একটা বিশ্ব রেকর্ড করতে পারবো। দিস ইলেকট্রিফাইড মি। এই যে তারা আমাকে কথাটা শোনাইলো, এই কথাটা আমার ভিতরে একটা উত্তেজনা সৃষ্টি করলো, মানে আমার শরীরে বিদ্যুতের মতো একটা শিহরণ সৃষ্টি হয়ে গেল। ঠিক আছে। দ্য গোল ফর হুইচ আই হ্যাড বিন স্ট্রাইভিং ফর দ্য পাস্ট 4 years কুড বি মাইন। গত 4 বছর ধরে যেই লক্ষ্যের জন্য আমি সংগ্রাম করে যাচ্ছি সেটা আমার হয়ে যাবে। দ্য এইম, যেই লক্ষ্যটা, হুইচ গার্ডেড মি টু সুইম দ্য চ্যানেল 6 টাইম, যেই লক্ষ্যটা, এই যে বিশ্ব রেকর্ডের যে লক্ষ্যটা আমাকে 6বার এই চ্যানেলে সাঁতার কাটার অনুপ্রাণিত করেছে, ইজ টাইম রিস্কিং মাই লাইফ অ্যান্ড রেপুটেশন, এবং প্রত্যেকবার আমার জীবন এবং আমার সম্মানকে হুমকির সম্মুখীন করে আমি 6বার এই সাঁতার কাটতে আমি নেমেছি, সেই লক্ষ্যটা ওয়াজ সো ক্লোজ, সেটা খুবই নিকটে চলে এসেছে। ইয়েট ইট কুড বি ভেরি ফার, এরপরেও এটা খুব আবার দূরেও হয়ে যেতে পারে। যদি কোনো কারণে এখন ফেল হয়ে যায় তাহলে এটা আবার অনেক পিছিয়ে যাবে। তো আমরা এই ইংলিশ চ্যানেলটা তো দেখলাম, এই যে ইংল্যান্ড এবং ফ্রান্সের মাঝখানে এই হলো ইংলিশ চ্যানেল। তো এটা উনি সাঁতার কেটে পার হচ্ছিলেন। তারপরে দেখো বলছে ট্রেচারি অফ ওয়েদার, আবহাওয়ার প্রতারণা বা খারাপ আবহাওয়া আমরা বলতে পারি। দ্য চ্যানেল উইথ ইটস কোল্ড বাইটিং ওয়াটার, এই চ্যানেলের তাদের তীব্র হিম শীতল পানি, দ্য উইন্ডস বাতাস, দ্য ওয়েভস ঢেউ, অ্যান্ড দ্য টাইডস জোয়ার, ডাজ নট মেক থিংস ইজিয়ার, মানে এখানে কোনো কাজ, মানে সাঁতার কাটার কাজটা এতটা সহজ থাকে না, খুবই কঠিন করে তোলে। একে পানি ঠান্ডা, তীব্র বাতাস, ঢেউ, আবার জোয়ার, এই সবগুলোই সাঁতার কাটাকে খুব কঠিন করে তোলে। দ্য আনপ্রেডিক্টেবল ওয়েদার চেঞ্জেস, আবার অপ্রত্যাশিত আবহাওয়ার পরিবর্তন, ফর দ্য ওর্স আফটার এ সুইমার জাম্পস ইন, অর্থাৎ যখনই কোনো সাঁতারু সাঁতার কাটার জন্য জাম্প করে ইংলিশ চ্যানেলে, আবহাওয়াটা কেন জানি অপ্রত্যাশিতভাবে আরও খারাপ হয়ে যায়। ইট হ্যাজ নেভার টু মাই নলেজ চেঞ্জড ফর দ্য বেটার ফর এনিওয়ান ইয়েট, বলছে আমার জানা মতে কখনোই এমন হয় নাই যে সাঁতার কাটার জন্য কেউ নেমেছে আর আবহাওয়াটা একটু ভালো হয়েছে, এমন আমার জানা মতে কখনো হয় নাই, খারাপই হয়েছে সবসময়। অ্যাপার্ট ফ্রম স্ট্যামিনা অ্যান্ড প্র্যাকটিস অফ লং ডিস্টেন্স সুইমিং, বলছে লং ডিস্টেন্স মানে দীর্ঘ পথ সাঁতার কাটার তোমার মনোবল এবং চর্চা থাকার সত্ত্বেও এর পাশাপাশি ওয়ান মাস্ট হ্যাভ দ্য গ্রেট ডিটারমিনেশন অ্যান্ড কারেজ, একজন মানুষের দৃঢ়তা থাকতে হবে, ডিটারমিনেশন মানে মনোবল থাকতে হবে, অ্যান্ড কারেজ সাহস থাকতে হবে। তার মানে আমরা কি বুঝলাম যে এই চ্যানেলটা সাঁতার কেটে পার হওয়ার জন্য তোমার দৃঢ়তা, সাহস এবং আরও বলা যায় সহিষ্ণুতা, এইগুলো থাকতে হবে। ওয়েদার অ্যান্ড ইল লাক, আবহাওয়া এবং দুর্ভাগ্য হ্যাভ কনস্পায়ার্ড, ষড়যন্ত্র করেছে, অ্যান্ড জয়েন্ট হ্যান্ডস মেনি আ টাইম টু চ্যানেল সুইমার টু ডিফিট চ্যানেল সুইমার্স। ডিফিট মানে পরাজিত করা, মানে কবি এটা মানে মনের আক্ষেপে বলছে এই যে আবহাওয়া এবং দুর্ভাগ্য এরা হাতে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে অনেকবারই এই চ্যানেল সুইমারদেরকে মানে পরাজিত করার জন্য অনেকবারই ষড়যন্ত্র করে তারা হাতে হাত রেখেছে, মানে আবহাওয়াও খারাপ হয় আবার দুর্ভাগ্য থাকে, এজন্য চ্যানেল সুইমাররা সফল হতে পারে না। দে হ্যাড ডিফিটেড মি নো লেস দ্যান 5 টাইমস, আর আমাদের যে ব্রজেন দাস বলছে এই আবহাওয়া এবং দুর্ভাগ্য আমাকে কমপক্ষে 5বার পরাজিত করেছে, মানে উনি এবার হলো ফাইনাল শট দিচ্ছে, মানে শেষবারের মতো এবারই উনি সাকসেসফুল হবেন, কিন্তু এর আগে উনি 5বার ব্যর্থ হয়েছেন। পরে দেখো বলছে দ্য ফাইনাল শট মানে চূড়ান্ত প্রচেষ্টা। অন দ্য মর্নিং অফ 9 সেপ্টেম্বর 1961, আমরা কিন্তু একটু আগে 22শে সেপ্টেম্বরের ঘটনা পড়ছিলাম, আবার আমরা একটু ফ্ল্যাশব্যাকে চলে আসছি 9 সেপ্টেম্বর 1961-তে সকালে, আফটার ফিনিশিং মাই সুইম, মানে ওই পঞ্চমবার যখন ব্যর্থ হয় সেটা হলো 9 সেপ্টেম্বর 1961, এটা শেষ করে
কী হলো, আফটার ফিনিশিং মাই সুইম, আমার সাঁতার শেষ করে আই হ্যাড গন টু বেড, আমি শুয়ে পড়েছিলাম বা ঘুমায় পড়েছিলাম। দ্য বিবিসি টিভি ক্যামেরাম্যান ফিল্মড মি ইন মাই বেড, আর বিবিসি টিভির যিনি ক্যামেরাম্যান তিনি আমাকে এই বেডের ভিতরেই আমাকে ভিডিও করেছিলেন, ঠিক আছে, বা ছবি তুলেছিলেন। তারপরে দেখো, অলদো ভেরি টায়ার্ড আফটার সুইমিং ফর 11 hours and 48 minutes, দেখো সাঁতার কেটেছে কতক্ষণ, 11 ঘন্টা 48 মিনিট সাঁতার কাটার পরে উনি অনেক টায়ার্ড হয়ে গেছিলেন, কিন্তু আই কুড নট ফল অ্যাসলিপ, আমি ঘুমাইতে পারছিলাম না। দ্য থট দ্যাট আই হ্যাড ওয়ান্স এগেন ফেইল্ড মাই কান্ট্রি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যান্স ওয়াজ ডিস্টার্বিং মি, বলছে আমি যে আবারও আমার দেশ, আমার বন্ধুবান্ধব, আমার অনুসারী, আমার ভক্ত সবাইকে আবারও পরাজিত করেছি, এই চিন্তাটাই আমাকে খুব ডিস্টার্ব করছিল, আমাকে ঘুমাতে দিচ্ছিল না। আফটার অনলি 4 hours অফ স্লিপ দ্য ফলোয়িং নাইট, বলছে মাত্র 4 ঘন্টা ঘুমানোর পরে, মানে পরের রাত্রিতে মাত্র 4 ঘন্টা ঘুমানোর পরে আই ডিসাইডেড টু ট্রাই এগেন, আমি সিদ্ধান্ত নিলাম আমি আবারও চেষ্টা করব। ফর দ্য 6th টাইম, ষষ্ঠবারের মতো। আই হ্যাড ফিক্সড দ্য টেন্টেটিভ ডেট, আমি একটা সম্ভাব্য ডেট ফিক্সড করলাম এর জন্য, সেপ্টেম্বর 20 সেপ্টেম্বর আবার সাঁতার কাটার জন্য। ওয়ান দ্যাট ডে, ওই দিন আই টুক দ্য ফেরি টু ক্যালাইস, আমি ওই দিন ক্যালাইসে ফেরিতে করে গেলাম। সি সিক বলতে কি এটা তোমাদের বুঝতে হবে। সি সিকনেস মানে হলো কেউ সমুদ্রে নামার পরে বা দেখা যাচ্ছে লঞ্চে ফেরিতে করে ভ্রমণের সময় শরীরের ভিতরে একটা অস্বস্তি লাগে, অনেকের বমি ভাব হয়, এটাকে সি সিকনেস বলা হয়। তোমরা জানো অনেকে বাসে উঠলে অস্বস্তি লাগে, বমি করে, এটা যেরকম, আর সমুদ্রে নামলে যে সমস্যাটা হয় তাকে বলা হয় সি সিকনেস। বলছে আই গেট সি সিক ইন দ্য ফেরি অ্যান্ড অলসো ডিউরিং সুইমিং, আমি সাঁতারের সময় এবং ফেরিতে করে আমি যখন যাই আমার এই সমুদ্র পীড়া আমাকে দেয়, বা আমি সমুদ্র পীড়া পাই, বা আমি অসুস্থ হয়ে পড়ি। ইফ দেয়ার আর ব্রেকার্স আর ওয়েভস, যদি সেখানে ঢেউ, আর ব্রেকার্স বলতে মূলত বড় ঢেউকে বোঝানো হয়, ঠিক আছে, ছোটোখাটো ঢেউ তো হলো ওয়েভস, আর ব্রেকার বলতে হলো বড় ঢেউকে বোঝানো হয়, ঠিক আছে। তাহলে কি বলছে, যদি কোনো ব্রেকার বা তরঙ্গ বা ঢেউ থাকে আমি সি সিকনেসে ভুগি। দিস সি সিকনেস ওয়াজ দ্য মেইন কজ অফ মাই ফেইলিওর টু সেট আ ওয়ার্ল্ড রেকর্ড অন সেপ্টেম্বর 8-9 or ইভেন ইন 1960। এই যে একটুকে বললাম 9 সেপ্টেম্বর ব্যর্থ হয়ে ফিরেছে, তো সেই সময় যে ব্যর্থ হয়েছিল, কেন হয়েছিল, তার মেইন কারণ বলছে এই সি সিকনেস, ঠিক আছে। দ্য নাইট রেস্ট অ্যাট দ্য ক্যাফ গ্রিস নেস হোটেল, এই যে ক্যাপ গ্রিসনেস, এইখান থেকেই হলো মূলত সাঁতারটা শুরু করতে হয়, ঠিক আছে, ফ্রান্সের এই জায়গা থেকে। তো এইখানে যে হোটেলে তিনি রেস্ট নিয়েছিলেন রাত্রে, ওইটা ডিড মি ইমেন্স গুড, মানে এটা আমার খুব ভালো স্বস্তি এনে দিয়েছিল শরীরে। আই ফেল্ট অন টপ অফ দ্য ওয়ার্ল্ড, তখন আমার মনোবল ছিল একেবারে তুঙ্গে, হ্যাঁ, মানে মনোবলটা একেবারে তুঙ্গে, আমি বিশ্বের সবচেয়ে সেরা এমন একটা মনোবল। দ্য ওয়েদার অন সেপ্টেম্বর 21 ওয়াজ নিয়ারলি পারফেক্ট, 21 সেপ্টেম্বরের আবহাওয়াটা ছিল যথেষ্ট ভালো। আই জাম্পড ইনটু দ্য ওয়াটার উইদিন 12 days অফ মাই 5th সুইম, ওই যে একটু আগে বললাম পঞ্চমবার ব্যর্থ হয়েছিল, সেই পঞ্চমবার সাঁতারের পরে মাত্র 12 দিনের ভিতরে আমি আবারও সাঁতারের জন্য ঝাঁপ দিয়েছি। এ রেকর্ড ইন ইটসেলফ, আফটার সেইং, এটাও একটা রেকর্ড। আফটার সেইং আ লিটল প্রেয়ার, অল্প কিছুক্ষণ প্রার্থনা করে, আস্কিং গড, আমি স্রষ্টার কাছে এটা আবেদন করেছিলাম, টু গিভ মি গুড ওয়েদার অল থ্রু, সারা পথ যেন আমার আবহাওয়াটা ভালো দেয়, অ্যান্ড ক্রাউন মি উইথ সাকসেস, এবং আমার সফলতার জন্য এনে দেয়। নিয়ারলি দ্য হোল অফ ক্যাপ গ্রিসনেস ভিলেজ, এই যে ক্যাপ গ্রিসনেস ভিলেজ যেটা সমুদ্র উপকূলীয় অঞ্চল, এইখানে প্রায় সকল গ্রামবাসী হ্যাড টার্নড আউট টু উইশ মি লাক, প্রায় সবাই আমাকে শুভেচ্ছা জানানোর জন্য বের হয়ে এসেছিল। অ্যান্ড সি মি এন্টার দ্য ওয়াটার ফর দ্য 6th টাইম, এবং ষষ্ঠবার আমাকে পানিতে নামতে দেখতে তারা আসলো।
প্লাঞ্জ অ্যান্ড আফটার, প্লাঞ্জ মানে ঝাঁপ দেওয়া এবং তার পরবর্তী ঘটনা। ওয়ান্স ইন ওয়াটার ইউ গেট অবলিভিয়াস অফ টাইম, ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশন, বলছে পানির ভিতরে তুমি সময়, দূরত্ব এবং দিক বিদিক এই সম্পর্কে তোমার ধারণা সম্পূর্ণ ঝাপসা হয়ে যাবে। মানে তুমি একবার এখানে নামলে তুমি সব কিছু ভুলে যাবে, গেট অবলিভিয়াস, সব ভুলে যাবে। দ্য ওয়ানলি থট হুইচ কেপ্ট মি ওরিড ওয়াজ দ্যাট আই মাস্ট মেক ইট, বলছে আমার যে চিন্তায় আমাকে নিমগ্ন করে রাখছিল সেটা হলো আমাকে করতেই হবে এটা, অ্যান্ড দ্যাট আই মাস্ট গেট ওয়েদার অল দ্য ওয়ে, এবং এর জন্য আমাকে অবশ্যই সমস্ত পথ ভালো আবহাওয়া পেতে হবে। তারপর একটা গুরুত্বপূর্ণ লাইন দেখো, দ্য সেকেন্ড হাফ অফ দ্য সুইম ইজ অলওয়েজ ভেরি ডিফিকাল্ট, এই সাঁতারের দ্বিতীয় অর্ধেকটা মানে শেষ অর্ধেকটুকু কিন্তু সবচাইতে কঠিন। কেন? অ্যান্ড ইফ ইভেন লিটিল ওয়েভস ডেভেলপ, কারণ এই শেষ সময়ে যদি ঢেউ একটুও যদি বেশি বৃদ্ধি পায়, ইট স্যাপস, এই স্যাপ মানে হলো শুষিয়ে নেওয়া, ইট স্যাপস দ্য এবিং এনার্জি অফ দ্য সুইমার অল দ্য মোর, এই শেষ সময়ে জোয়ার বা ঢেউ যদি একটু বৃদ্ধি পায় ওইখানে সুইমারের যতটুকু আর শক্তি বেঁচে থাকে সেটা একদম যেন শুষে বের করে নেয়। টেকিং আ লেসন ফ্রম মাই প্রিভিয়াস সুইমস, যেহেতু পূর্বে আমি আরও 5 বার সাঁতার কেটে ব্যর্থ হয়েছি, ওই পূর্বের থেকে শিক্ষা গ্রহণ করে আই কেপ্ট মাই স্পিড অ্যাট এ স্টেডি পেস, আমি একটা ধারাবাহিক গতিতে রাখলাম, খুব তাড়াহুড়োও না, মোটামুটি একটা গতিতে আমি আগাইতে লাগলাম। ফর আই নিউ, কারণ আমি জানতাম আই উড নিড এভরি আউন্স অফ মাই এনার্জি টুয়ার্ডস দ্য ক্লোজ, কারণ শেষ সময়ে গিয়ে আমার এই শক্তিগুলো দরকার হবে। আমরা একদম লাস্টের দিকে চলে আসছি। আই ফেল্ট হাংরি অ্যান্ড ফ্যামিস্ট, আমি খুবই ক্ষুধার্ত বা ক্ষুধাকাতর অনুভব করলাম। অ্যান্ড শাউটেড ফর মাই ম্যানেজার, এবং আমি আর ম্যানেজারকে ডাকলাম। ইন রিপ্লাই আই ওয়াজ টোল্ড দ্যাট, উত্তরে আমাকে বলা হলো আই কুড নট অ্যাফোর্ড টু ওয়েস্ট 10 মিনিটস ইন হ্যাভিং দ্য ফিড, বলছে আমার খাবার খাওয়ার জন্য 10 মিনিট সময় নষ্ট করাটা উচিত হবে না। ইফ আই হ্যাভ টু ব্রেক দ্য রেকর্ড আই মাস্ট সুইম অন উইথ অল মাই মাইট, বলছে আমি যদি ওয়ার্ল্ড রেকর্ডটা ভাঙতে চাই তাহলে আমাকে যতটুকু শক্তি আছে এইটা নিয়ে সাঁতার কেটে যেতে হবে। বাট আই রিফিউজড, কিন্তু আমি তাদের কথাটা প্রত্যাখ্যান করলাম। আই এম সরি নাও ফর ইট, এখন আমি এই ঘটনার জন্য অনুতপ্ত। কেন? ফর ইফ আই হ্যাড গন অন, যদি আমি ওইভাবে খাওয়ার জন্য সময় নষ্ট না করে সাঁতার কেটে যাইতাম, আই মাইট হ্যাভ ফিনিশড দ্য হোল সুইম ইন লেস দ্যান 10 আওয়ার্স অ্যান্ড 15 মিনিটস, তাহলে আমি সমস্ত সাঁতারটা 10 ঘন্টা 15 মিনিটের চাইতেও কম সময়ে শেষ করতে পারতাম। ক্রিয়েটিং আ নিউ ওয়ার্ল্ড রেকর্ড ফর বোথ সাইড, যেটা উভয় দিক থেকে একটা বিশ্ব রেকর্ড, নতুন একটা বিশ্ব রেকর্ড হতো। উভয় দিক থেকে মানে কি, ফ্রান্স থেকে ইংল্যান্ড এবং ইংল্যান্ড থেকে ফ্রান্স, এই উভয় দিক থেকে 10 ঘন্টা 15 মিনিটের চাইতেও কম সময়ে আমি এটা করতে পারতাম। এই রেকর্ডটা এখনও কেউ করে নাই, মানে ওনার কথাই। লাস্ট এফোর্টস, শেষ প্রচেষ্টা কি? আফটার দ্য ফিড, খাবার খাওয়ার পরে আই রিয়েলি গট মাই টিথ ইনটু দ্য স্ট্রোকস, মানে এই খাবার খাওয়ার পরে সত্যিকার অর্থে আমি খুব দারুণ একটা বিপত্তির মধ্যে সম্মুখীন হয়ে গেলাম। হ্যাঁ, কীরকম? আই ওয়াজ স্কুইজিং মাই বডি ফর দ্য লাস্ট ড্রপ অফ এনার্জি আই কুড গেট আউট অফ ইট, আমি আমার শক্তি থেকে স্কুইজ মানে সংকুচিত করে ফেলা, মানে আমি আমার পুরা বডিকে সংকুচিত করে ফেলে শেষ শক্তিবিন্দুটুকু আমি বের করার চেষ্টা করছিলাম। অ্যান্ড এজড অন ইঞ্চ বাই ইঞ্চ, এবং 1 ইঞ্চি 1 ইঞ্চি করে মানে একটু একটু করে আমি অগ্রসর হচ্ছিলাম। এজড মানে হলো কিনারার দিকে ধাবিত হওয়া। দ্য পিপল ইন দ্য মোটর বোট ওয়ার শেয়ারিং মি, এবং মোটর বোটে ওই যে 3 জন লোক ছিল তারা আমাকে আনন্দ প্রদান করছিল, উৎসাহ দিচ্ছিল। আই স দ্য ফ্ল্যাশ অন দ্য কেন্ট শোর ভেরি ক্লিয়ারলি, আমি খুব স্পষ্টভাবে কেন্ট শোরে আলোর ঝলকানি দেখতে পেলাম। আই রিয়েলাইজড আই ওয়াজ ভেরি ক্লোজ, আমি বুঝতে পারলাম আমি খুবই নিকটে চলে এসেছি। আই কুড সি দ্য রেকর্ড, আমি আমার সেই ওয়ার্ল্ড রেকর্ডটা দেখতে পাচ্ছিলাম। লাইক দ্য প্রোভারবিয়াল ক্যারট, এই প্রোভারবিয়াল ক্যারটটা কি, মানে প্রবাদের গাজর ঝুলানোর মতো, মানে খরগোশের সামনে ওই যে ক্যারট
মানে গাজরটা ঝুলাইয়ে সে সারাক্ষণ তার পিছনে পিছনে দৌড়ায়, মানে এরকম। মানে আমি যেন দেখতে পাচ্ছিলাম আমার সামনে ওইভাবে আমার ওয়ার্ল্ড রেকর্ডটা ঝুলানো আছে, ড্যাংলিং, এই যে ঝুলানো আছে বিফোর মাই সোল এন্ড আইস, আমার উচ্ছ্বসিত চোখের সামনে যেন আমার এই রেকর্ডটা ঝোলানো আছে। আই কেপ্ট পুলিং মাই সেলফ অন, আমি নিজেকে একটু একটু করে সামনে আগাইতে লাগলাম। এ লিটল মোর, জাস্ট আ লিটল মোর, একটু আর একটু এভাবে। দ্য মোমেন্টাম ওয়াজ বিল্ডিং আপ, মোমেন্টাম মানে গতি, গতি বৃদ্ধি পাচ্ছিল। দেন আই ফেল্ট রক্স শার্প অ্যান্ড ক্রাগারি, এবং তারপর হঠাৎ করে আমি পায়ে পাথর অনুভব করলাম, যেগুলো ছিল ধারালো এবং উঁচু নিচু বন্ধুর টাইপের। মানে তার মানে কি কিনারে চলে এসছে, এই জন্য পায়ে পাথর ঠেকছে। দেন আ বিগ রক অ্যাপিয়ার্ড বিফোর মি, এরপর আমার সামনে বড় একটা পাথর আসলো। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট, হ্যাঁ এটাই সেটা। দ্য শোর ইট ওয়াজ, এটাই সেই তীর। দ্য টাইম 4:35 AM, এর সময়টা ছিল জিএমটি, গ্রিনিচ মিন টাইমের সময়টা ছিল ভোর 4:35। আই হ্যাড ব্রোকেন দ্য ওয়ার্ল্ড রেকর্ড বাই 15 মিনিটস, আমি 15 মিনিটের ব্যবধানে ওয়ার্ল্ড রেকর্ডটা ভেঙে দিয়েছি। আই থ্যাঙ্কড গড ফর ফুলফিলিং মাই লাইফস অ্যাম্বিশন, আমার জীবনের লক্ষ্য পূরণ করার জন্য আমি স্রষ্টাকে ধন্যবাদ জানালাম। দেন আই রিমেম্বার্ড মাই প্যারেন্টস, তারপর আমি আমার পিতা মাতাকে স্মরণ করলাম। আই হ্যাড নট ফেইড মাই কান্ট্রি, আমি আমার দেশকে ব্যর্থ হতে দেইনি। তো এই ছিল ব্রোজেন দাসের কথা। এবার আমরা ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব। তো ফ্লো চার্ট দেখে আমাদের কি এসেছে, প্রথম হচ্ছে শোয়িং দ্য কজেস অফ ফেইলিওর অফ দ্য সুইমার্স টু ক্রস দ্য চ্যানেল, এই চ্যানেলের যারা সাঁতারু আছে তাদের ফেইলিওর মানে ব্যর্থ হওয়ার কারণটা কি, কারণগুলো কি সেইগুলো দেখো। তো আমাদের একটা দেওয়া আছে কোল্ড বাইটিং ওয়াটার, হ্যাঁ এই হলো একটা কারণ দেওয়া আছে। তো প্রত্যেকটা কারণ দেখো আমি আন্ডারলাইন করে রেখেছি আগে থেকে, তোমরা নিজেদের বইয়ে দাগ দিয়ে রাখবা। এই যে দেখো কোল্ড বাইটিং ওয়াটার, দ্য উইন্ড, দ্য ওয়েভস, দ্য টাইডস, আনপ্রেডিক্টেবল ওয়েদার, ইল লাক, ঠিক আছে। এই যে এইগুলোই হলো সুইমারদের ব্যর্থ হওয়ার কারণ। তো সেটা দেখো জাস্ট আমি এইভাবে লিখে দিয়েছি, দ্য উইন্ডস, দ্য ওয়েভস, দ্য টাইডস, আনপ্রেডিক্টেবল ওয়েদার আর হলো ব্যাড লাক, ঠিক আছে। তো আশা করি তোমরা পারবে এটা ইনশাল্লাহ। এরপরে আসতে হলো শোয়িং দ্য ডিফিকাল্টিস অফ লং ডিস্টেন্স সুইমিং, এই যে দীর্ঘ পথ যারা সাঁতার কাটে, বিশেষ করে চ্যানেলে যারা সাঁতার কাটে তাদের কি কি ডিফিকাল্টিস আছে, মানে কঠিন বিষয় কি কি আছে। তো একটা দেওয়া আছে গেটিং অবলিভিয়াস অফ টাইম, ঠিক আছে। এটা ভার্বের সাথে আইএনজি আকারে দ্বারা দেওয়া আছে, তাহলে বাকি অ্যান্সারগুলো কিন্তু আইএনজি দ্বারা হবে। অলরেডি তোমরা কিন্তু ফ্লোচার্ট দেখার নিয়ম কিন্তু ওই লেখার নিয়ম কিন্তু তোমরা শিখে ফেলেছো আমার বিশ্বাস। তো এইটার অ্যান্সারগুলো মানে কী কী ডিফিকাল্টি ফেস করে সেটা আমরা দেখে আসি। এগুলো কিন্তু প্যাসেজে দাগ দিয়েছে, দেখো এইখানে দেওয়া আছে গেট অবলিভিয়াস অফ টাইম, ডিস্টেন্স, ডিরেকশন, এইখানে কিন্তু তিনটে অ্যান্সার। তারপরে দেখো এখানে বলছে আই মাস্ট গেট গুড ওয়েদার অল দ্য ওয়ে, আমরা আগেই দেখেছিলাম যে যখনই কেউ লং ডিস্টেন্সে সাঁতার করতে ঝাঁপ দেয় তখন তার কাছে আবহাওয়াটা খারাপ হয়ে যায়, তার মানে খুব ভালো আবহাওয়া পাওয়া যায় না। আরেকটা হলো দ্য সেকেন্ড হাফ অফ দ্য সুইম ইজ অলওয়েজ ভেরি ডিফিকাল্ট, এবং সাঁতারের দ্বিতীয় অংশটা হলো বেশি কঠিন, ঠিক আছে। আরেকটা হলো এই যে ঢেউ, ওয়েভস ডেভেলপ, মানে ঢেউয়ের গতিটা বৃদ্ধি পায়। তো এই যে জিনিসগুলো দেখো আমরা কীভাবে লিখেছি, এই যে গেটিং অবলিভিয়াস অফ টাইম, গেটিং অবলিভিয়াস অফ ডিস্টেন্স, গেটিং অবলিভিয়াস অফ ডিরেকশন, এক লাইনে কিন্তু তিনটে অ্যান্সার দেওয়া ছিল। সবার আগে গেটিং অবলিভিয়াস আমরা যোগ করে দেব, একবার টাইম, একবার ডিস্টেন্স, একবার ডিরেকশন, ঠিক আছে। তারপরে কী লিখেছি দেখো, এটা আমি বানিয়ে দিয়েছি হার্ডলি গেটিং গুড ওয়েদার, ওই যে প্রথম থেকে দেওয়া ছিল যে গুড ওয়েদার পাওয়া যায় না। তারপরে সুইমিং দ্য সেকেন্ড হাফ উইথ দ্য মোস্ট ডিফিকাল্টি, এই যে একটু আগে দেখলাম দাগ দেওয়া আছে, ওটা ঘুরিয়ে লিখলাম, ভার্বের সাথে আইএনজি আগে লিখলাম, সুইমিং দ্য সেকেন্ড হাফ উইথ দ্য মোস্ট ডিফিকাল্টি। আর লাস্ট ওয়ান হলো কি এনকাউন্টারিং ওয়েভস, বিভিন্ন ঢেউয়ের সম্মুখীন হওয়া। তো এই কঠিন কাজগুলোই কিন্তু তারা সম্মুখীন হয়, তুমি প্যাসেজ পড়ে যেটা বুঝেছো এতক্ষণে আর কি। হ্যাঁ, তো এখন আমরা চলে যাব সামারি। তো দেখো এখানে সামারিটা বেশ স্ট্যান্ডার্ড ভাষায় এখানে লেখা আছে, তোমরা এটা লিখতে পারো, আবার নিজের মতো করে লিখতে পারো। কেউ যদি সহজে সামারি লেখার টেকনিক দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করবে, বা এইখানে আমি একটা পেজের লিঙ্ক দেবো, ফেসবুকে পেজ, সেখানে তোমরা আমাকে ইনবক্স করলে ইনশাল্লাহ সামারি লেখার সহজ বুদ্ধি তোমাদেরকে আমি দিয়ে দেবো। তো এটা তোমরা দেখে নিতে পারো কীভাবে লিখেছি আমরা। এরপর আমরা চলে আসবো হলো এমসিকিউতে। তো এমসিকিউতে দেখো আমি সবগুলো সলভ করে দেবো ইনশাল্লাহ। বলছে দিস ইলেকট্রিফাইড মি, হোয়াট ডাজ ইলেকট্রিফাইড মিন,
ইলেকট্রিফাইড মানে কাউকে হলো উত্তেজিত করা। তো এখানে যেগুলো দেওয়া আছে তার ভিতরে এইটাই হবে স্টিমুলেটেড, হ্যাঁ, কাউকে ত্বরান্বিত করা, উত্তেজিত করা এরকম। দ্য কারেক্ট মিনিং অফ গোড, হ্যাঁ, গোড মানে কাউকে উৎসাহিত করা। তো এর সিনোনিম হবে হলো আর্জ হবে, বাকিগুলো হবে না, কারণ পাজেল হবে না, ডিসকারেজ মানে অনুৎসাহিত করা, ডিসুয়েড মানে কাউকে অনুৎসাহিত করা, এটা হবে না, হবে হলো আর্জ। তারপর আছে সাবডিউ। সাবডিউ মানে হলো কোনো কিছু জয় করা। তা জয় করার আরেকটা রিপ্লেস করা যায় কি দ্বারা? কনকোয়ার। কনকোয়ার মানে হলো জয় করা। তারপরে দেখো গ্রিট। গ্রিট মানে হলো দৃঢ়তা, দৃঢ়তা, হ্যাঁ। তো এইখানে যতগুলো অপশন দেওয়া আছে এখানে হবে কারেজ অ্যান্ড ডিটারমিনেশন। তো কারেজ মানে সাহস, আর ডিটারমিনেশন মানে হলো ওই দৃঢ়তা বা সংকল্প। গ্রিটের সাথে সম্পর্ক মূলত হলো এই ডিটারমিনেশনের, ঠিক আছে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ব্রেকার ইন দ্য প্যাসেজ রেফার টু? হ্যাঁ, এই ব্রেকার মানে কি বোঝানো হয়েছে এই প্যাসেজে? এই প্যাসেজে ব্রেকার মানে বলা হয়েছে লার্জ ওয়েভ, মানে বড় বড় যে ঢেউ ছিল তাকে বলা হয়েছিল হলো ব্রেকার। পড়ানোর সময় তোমাদেরকে বলা হয়েছিল। তারপরে দেখো দ্য ওয়ার্ড ফ্যামিস্ট মেনশনড ইন দ্য টেক্সট। এই যে টেক্সটে ফ্যামিস্ট আছে, এই ফ্যামিস্ট মানে কি? দেখো ওখানে ছিল টায়ার্ডও হয় আবার ফ্যামিস্টও হয়। তো টায়ার্ড মানে শুধু সরি, হ্যাঁ টায়ার্ড, ওখানে টায়ার্ড অ্যান্ড ফ্যামিস্ট ছিল। তো ফ্যামিস্ট মানে হলো খুবই ক্ষুধার্ত, ঠিক আছে। এটা নিয়ে আমরা আরও একটা এমসিকিউ দেখব। তো ফ্যামিস্ট মানে হলো ভেরি হাংরি অথবা এক্সট্রিমলি হাংরি। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড স্টেডি। স্টেডি মানে হলো স্থিরভাবে চলা, নিয়মিতভাবে চলা। আর এর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, তাহলে কী হবে? ইরেগুলার, অনিয়মিতভাবে। দ্য ক্লোজেস্ট অ্যান্টোনিম, আবারও অ্যান্টোনিম চেয়েছে এজ। এজ মানে হলো মূলত কিনারা, হ্যাঁ, কোনো কিছুর কিনারা, কিন্তু এর বিপরীত শব্দ। তো কিনারার বিপরীত শব্দ কী হবে? মাঝখানে হবে সেন্টার, কেন্দ্রবিন্দু। দ্য ওয়ার্ড ইমেন্স। ইমেন্স মানে তীব্র, হ্যাঁ, বা অনেক, বিশাল। ইন দ্য প্যাসেজ ক্যান বি বেস্ট রিপ্লেসড বাই দ্য ওয়ার্ড। ইমেন্স কথা কাকে দ্বারা রিপ্লেস করা যাবে? হিউজ, বিশাল। সিরিয়াস মানে মারাত্মক, তারপরে লিটল ছোট, ফ্যাবুলাস মানে অত্যাধিক সুন্দর, এরকম কিছু। তাহলে ইমেন্স মানে কী হবে? হিউজ হবে। দ্য ওয়ার্ড চেয়ার। চেয়ার মানে হলো আনন্দ করা। ইন দ্য প্যাসেজ মিনস এজ এ ডিলাইট। ডিলাইট মানে হলো আনন্দ। চেয়ার, চেয়ার মানে হলো আনন্দ করা। আনপ্রেডিক্টেবল। আনপ্রেডিক্টেবল মানে যেটা ভবিষ্যৎবাণী করা যায় না, অনিশ্চিত। তো এর সিনোনিম কী হবে? দেখো আনসার্টেইন। সার্টেইন মানে নিশ্চিত, আর আনসার্টেইন মানে হলো অনিশ্চিত। অবজারভার। অবজার্ভ মানে হলো যারা পর্যবেক্ষক, যারা দেখে, হ্যাঁ, যারা অবজার্ভ করে। এই যে ভিউয়ার। অবলিভিয়াস কুড বি বেস্ট রিপ্লেসড বাই। অবলিভিয়াস মানে হলো হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলা, ঠিক আছে। এই যে নট কনসার্ন অফ, কোনো কিছু সম্পর্কে মানে সম্যক জ্ঞান না থাকা। দে হ্যাড ডিফিটেড মি নো লেস দ্যান 5 টাইম মিনস। ব্রজেনদাস বলেছে তারা আমাকে কমপক্ষে 5 বার ব্যর্থ করেছে। এর মানে কি? হি ওয়াজ ডিফিটেড ফর 5 টাইম, সে 5 বার ব্যর্থ হয়েছিল। হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন ইজ ট্রু অ্যাবাউট ব্রজেনদাস? ব্রজেনদাস সম্পর্কে কোন তথ্যটা সত্য? হি ওয়াজ এ থিস্ট। থিস্ট মানে হলো আস্তিক, মানে যে স্রষ্টাকে বিশ্বাস করে। আমরা পড়েছি সে সাঁতার শুরু করার আগে স্রষ্টার কাছে প্রার্থনা করে, তাহলে সে অ্যাথিস্ট না। এই যে অ্যাথিস্ট মানে হলো নাস্তিক, আর থিস্ট মানে হলো আস্তিক, যে স্রষ্টাকে বিশ্বাস করে। এরপর আমরা কিছু স্পেশাল আরও কিছু আমরা দেখব। হাউ ওয়াজ দ্য অথর ফিলিং অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য প্যাসেজ? প্যাসেজের একটা শুরুতে তিনি কেমন ফিল করছিলেন? ওয়েরি, মানে খুব চিন্তাগ্রস্ত ছিল, দুশ্চিন্তা করছিল। ডিটারমিনেশন। ডিটারমিনেশন মানে দৃঢ়তা, সংকল্প। এটা হলো উইল পাওয়ার, মানে ইচ্ছা শক্তি। তারপরে এভিং এনার্জি। এভিং এনার্জি মানে হলো এই যে লাস্ট ড্রপ অফ এনার্জি, ঠিক আছে। মানে এভিং, এভিং মানে অস্ত যাওয়া, নিমিষ হয়ে যাওয়া, এনার্জি মানে শক্তি যখন শেষ হয়ে যাচ্ছে, এটা কি বলে? লাস্ট ড্রপ অফ এনার্জি। দ্য ওয়ার্ড ফেইন্ট। ফেইন্ট মানে হলো ফেডেড, মানে কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া, বিদীর্ণ হয়ে যাওয়া, বিবর্ণ হয়ে যাওয়া। তারপরে এখানে নাম্বারিং একটু ভুল আছে। ফ্ল্যাশেস অন দ্য কেন্ট শোর ইমপ্লাইজ। এই যে কেন্ট মানে উপকূলের যে আলোর ঝলক, এটা দ্বারা কী বোঝানো হয়েছে? ব্রজেনদাস ওয়াজ নিয়ার টু দ্য উইনিং পয়েন্ট। ব্রজেনদাস জেতার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। দ্য ওয়ার্ড ফ্যামিস্ট, একটু আগে বলেছিলাম ফ্যামিস্টটা আবারও আসবে। এই ফ্যামিস্ট মানে কি? দেখো অ্যাওফুলি হাংরি, মানে তীব্র ক্ষুধার্ত, এক্সট্রিমলি হাংরি, খুবই ক্ষুধার্ত, ইন্টেন্সলি হাংরি, তীব্রভাবে ক্ষুধার্ত, অল অফ দ্যাম, সবকটাই। দ্য ওয়ার্ড গোল। গোল মানে কি? টার্গেট, লক্ষ্য, ঠিক আছে। তো এই ছিল আমাদের এমসিকিউ। এবার আমরা কিছু কোশ্চেন দেখব।
তো কোশ্চেনগুলো আমরা দেখি, হু ওয়াজ দ্য ন্যারেটর। হ্যাঁ, ন্যারেটর মানে হলো বর্ণনাকারী। এই যে গল্পটা পড়লাম এর বর্ণনাকারী কে ছিল? তো বলছে দ্য ন্যারেটর ওয়াজ এ বাংলাদেশি লং ডিস্টেন্স সুইমার। উনি কিন্তু শুধু সুইমার ছিলেন না, লং ডিস্টেন্স সুইমার, দীর্ঘ পথ সাঁতারও ছিল, আর এবং বাংলাদেশে ছিলেন। হু হ্যাড অ্যাটেম্পটেড টু সুইম দ্য ইংলিশ চ্যানেল মাল্টিপল টাইমস। সেই ইংলিশ চ্যানেলে অনেকবার সাঁতার কাটার চেষ্টা করেছেন, মানে পার হওয়ার জন্য। He is determined, courageous and deeply patriotic. His dream was to set a world record for swimming from France to England. তার লক্ষ্য ছিল ফ্রান্স থেকে ইংল্যান্ডে এই চ্যানেল দিয়ে সাঁতার কেটে যাওয়া। হোয়াট ডিড দ্য ন্যারেটর এইম ফর? হ্যাঁ, তার লক্ষ্য কী ছিল? এই যে একই অ্যান্সার, যে তিনি ইংলিশ চ্যানেলে সাঁতার কাটবেন ফ্রান্স থেকে ইংল্যান্ড পর্যন্ত। হোয়াট মেড ইট ডিফিকাল্ট টু সুইম অ্যাক্রস দ্য চ্যানেল? এই চ্যানেলে সাঁতার কাটা কঠিন কেন ছিল? আমরা ফ্লো সেটে দেখেছিলাম, দ্য কোল্ড বাইটিং ওয়াটার, স্ট্রং উইন্ডস, ওয়েভস, চেঞ্জিং টাইডস, আনপ্রেডিক্টেবল ওয়েদার অ্যান্ড দ্য সুইমার সি সিকনেস মেড ইট ভেরি ডিফিকাল্ট টু সুইম অ্যাক্রস দ্য চ্যানেল। এই বিষয়গুলো তাকে এই চ্যানেলে সাঁতার কাটা বিষয়টা কঠিন করে ফেলেছিল। এখন খুব দারুণ একটা প্রশ্ন, সেটা হলো হোয়াট ইজ এ চ্যানেল? চ্যানেলটাকে, এ চ্যানেল ইজ আ ন্যারো স্ট্রেচ অফ সি বিটুইন টু ল্যান্ড এরিয়াস। মানে দুইটা স্থল ভাগের মাঝখানে সমুদ্রের একটা সরু একটা পথ। ইন দ্য প্যাসেজ ইট রিফার্স টু দ্য ইংলিশ চ্যানেল। আর এই প্যাসেজে এটা ইংলিশ চ্যানেলকে বোঝানো হয়েছে বিটুইন ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড, যেটা ফ্রান্স এবং ইংল্যান্ডের মাঝখানে আছে। বর্তমানে তোমরা হরমুজ প্রণালীর কথা শুনছো, এই হরমুজ প্রণালীও কিন্তু একটা চ্যানেল। হুইচ ইজ ডিফিকাল্ট টু সুইম অ্যাক্রস ডিউ টু কোল্ড ওয়াটার, ওয়েভস অ্যান্ড স্ট্রং টাইডস। এই ঠান্ডা পানি, ঢেউ এবং স্রোতের কারণে এখানে সাঁতার কাটা খুব কঠিন। পরে তার একটা বক্তব্য দিয়েছে, আই ফেল্ট অন টপ অফ দ্য ওয়ার্ল্ড, এলুসিডেট। এই বক্তব্যটাকে তুমি মূল্যায়ন করো, কী বুঝেছো? আই ফেল্ট অন টপ অফ দ্য ওয়ার্ল্ড। দেখো, দ্য ন্যারেটর ফেল্ট ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি স্ট্রং। মানে এই বর্ণনাকারী শারীরিকভাবে মানসিকভাবে খুব শক্তিশালী অনুভব করেছিলেন, অ্যান্ড রিফ্রেশড এবং খুব সতেজ অনুভব করেছিলেন, আফটার রেস্টিং অ্যাট দ্য ক্যাপ গ্রিস নেজ হোটেল। এই হোটেলে বিশ্রাম নেওয়ার পরে। দিস সেন্স অফ ওয়েল বিং, তার এই যে সুস্থতা থাকার যে বিষয়টা, গেভ হিম কনফিডেন্স, তাকে আত্মবিশ্বাস দিয়েছিল, অ্যান্ড আ সেন্স অফ এলেশন বিফোর হিজ সিক্সথ সুইম অ্যাটেম্প্ট। এবং ষষ্ঠবার সাঁতার কাটার প্রচেষ্টার আগে তাকে একটা আত্মবিশ্বাস দিয়েছিল। তখন তো আত্মবিশ্বাসী সে কী ছিল? আই ফেল্ট অন টপ অফ দ্য ওয়ার্ল্ড, আমি মনে হচ্ছে বিশ্বের সব কিছুর ঊর্ধ্বে। হুইচ পার্ট অফ দ্য সুইম ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড হোয়াই? সাঁতারের কোন পার্টটা সবচাইতে কঠিন? আমরা একটু আগে ফ্লো চার্টেও কিন্তু দেখেছি, সেকেন্ড হাফটা কিন্তু সবচাইতে কঠিন, কারণ এই সময় ঢেউটা একটু বৃদ্ধি পেলেই তার শক্তি সবগুলো নিস্তেজ হয়ে যায়। হাউ ডিড দ্য পিপল অফ ক্যাপ গ্রিজনেস ভিলেজ রিয়াক্ট টু হিজ সুইম? এই ক্যাপ গ্রিজনেস ভিলেজের লোকজন তার এই সাঁতারকে কীভাবে প্রতিক্রিয়া জানাইছিল? দ্য পিপল অফ ক্যাপ গ্রিজনেস ভিলেজ সাপোর্টেড দ্য ন্যারেটর। এই ন্যারেটরকে সবাই সাপোর্ট করেছিল, বাই কামিং আউট ইন লার্জ নাম্বারস টু উইশ হিম লাক। সবাই বের হয়ে এসেছিল তাকে শুভকামনা জানানোর জন্য। অ্যান্ড সি হিম অফ ফর হিজ সিক্সথ সুইম অ্যাটেম্প। তার ষষ্ঠবার সাঁতার কাটার প্রচেষ্টাকে সবাই বিদায় জানাতে এসেছিল। আই হ্যাড নট ফেইল্ড মাই কান্ট্রি, আমি আমার দেশকে ব্যর্থ হতে দেই নাই। এক্সপ্লেন, এটার মানে কি ব্যাখ্যা করো। দ্য ন্যারেটর এক্সপ্রেসেস দিস সেন্টিমেন্ট, এই আলোচক তার এই মনোভাবটা প্রকাশ করেছেন আফটার সাকসেসফুলি ব্রেকিং দ্য ওয়ার্ল্ড রেকর্ড, সফলভাবে বিশ্ব রেকর্ড গড়ার পরে বা অন্যের বিশ্ব রেকর্ড ভাঙ্গার পরে। হি ফিলস প্রাউড দ্যাট, সে গর্ববোধ করেছেন এইভাবে যে হিজ অ্যাচিভমেন্ট হ্যাজ ব্রট অনার টু হিজ কান্ট্রি, তার এই অর্জনটা দেশের জন্য সম্মান বয়ে এনেছে। অ্যান্ড হি নো লঙ্গার ফিলস লাইক হি হ্যাজ ডিসঅ্যাপয়েন্টেড হিজ ফেলো সিটিজেন্স, এবং সে মনে করে যে তার এই অর্জনটা তার যে অনুসারীরা বা আত্মীয় স্বজন আছে তাদেরকে আর হতাশ করে নাই, মানে সবাইকে আর হতাশ করে নাই, সবাইকে সম্মানিত করেছে। হাউ ডাজ দ্য অথর ডেসক্রাইব দ্য ওয়েদার? এই ওয়েদারটাকে তিনি কীভাবে ব্যাখ্যা করেছেন? দেখো, এটা আমরা আগেও পড়েছি যে ওয়েদার ছিল আনপ্রেডিক্টেবল, তারপরে চেঞ্জেস ওর্স হয়, মেকিং দ্য সুইম মোর ডিফিকাল্ট উইথ কোল্ড ওয়াটার, স্ট্রং উইন্ডস অ্যান্ড ওয়েভস। ঘুরে ফিরে একই কথাগুলোই, ঠিক আছে? আশা করি পারবে তোমরা। হাউ ডিড ব্রোজেনদাস রিয়েলাইজ হিমসেলফ ভেরি ক্লোজ টু দ্য শোর? এই ব্রোজেনদাস কীভাবে বুঝলো সে সমুদ্রের উপকূলে পৌঁছে গেছে?
হি স ফ্ল্যাশেস অফ লাইট, সে আলোর ঝলকানি দেখতে পেল। অ্যান্ড লেটার ক্লিয়ারলি স দ্য কেন্ট শোর, এবং এরপরে সে স্পষ্টভাবে কেন্টের উপকূল দেখতে পেল। হি অলসো ফেল্ট রক্স আন্ডার হিজ বডি, এবং সে তার পায়ের নিচে পাথর বা নুড়ি পাথর স্পর্শ পেল। হুইচ মেড হিম রিয়েলাইজ, যার ফলে সে বুঝতে পারলো হি হ্যাড অলমোস্ট রিচড দ্য শোর, সে প্রায় উপকূলে পৌঁছে গেছে। আমরা একদম শেষে চলে এসেছি। আই রিয়েলি গট মাই টিথ ইন্টু দ্য স্ট্রোকস। আসলে এই যে গেট টিথ ইন্টু সামথিং, এর মানে হলো দৃঢ়ভাবে কোনো কিছু করা। তো এটার মানে কি? ডেসক্রাইব হাউ। এই আমাদের এই লেখক বর্ণনাকারী এটা কীভাবে করেছিলেন? ইট মিনস হি সোয়াম উইথ ফুল ডিটারমিনেশন অ্যান্ড ইফোর্ট, সে তার সম্পূর্ণ দৃঢ়তা এবং প্রচেষ্টা দিয়ে সাঁতার কেটেছিল। ইউজিং অল হিজ রিমেনিং স্ট্রেংথ, তার যতটুকু শক্তি অবশিষ্ট ছিল সেটা ব্যবহার করে। অ্যান্ড ফোকাসিং কমপ্লিটলি অন রিচিং দ্য শোর, এবং তার একমাত্র মনোযোগ ছিল উপকূলে পৌঁছানো। হাউ ওয়াজ দ্য মোমেন্টাম মেনশন ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ, শেষ প্যারাগ্রাফে এই গতিটা কীভাবে উল্লেখ করা হয়েছে? দ্য মোমেন্টাম ওয়াজ বিল্ডিং আপ গ্রাজুয়ালি, গতিটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল। অ্যাজ হি পুশড হিমসেলফ হার্ডার উইথ হিজ ফাইনাল এনার্জি, সে তার শেষ শক্তি দিয়ে কঠোরভাবে নিজেকে সামনে দিকে এগিয়ে নিচ্ছিল। মুভিং ফরওয়ার্ড স্টেপ বাই স্টেপ টুয়ার্ডস দ্য শোর, একটু একটু করে উপকূলের দিকে সে নিজেকে টেনে নিয়ে যাচ্ছিল। এরপরে লাস্টে যে কোশ্চেনগুলো আছে দেখো, এগুলো আমরা অলরেডি এরপর আগে পড়িয়ে ফেলেছি। একেবারে লাস্টের প্রশ্নটা পড়াবো। হাউ ডিড দ্য প্যাট্রিয়টিক ফিলিং অফ ব্রজেন দাস কাম ফোর্থ ইন দ্য প্যাসেজ, কীভাবে এই প্যাসেজে ব্রজেন দাসের দেশপ্রেমের অনুভূতিটা প্রকাশ পেয়েছে? হিজ প্যাট্রিয়টিক ফিলিং ইজ শোন, তার দেশের দেশপ্রেমের অনুভূতি দেখানো হয়েছে। হোয়েন হি ওরিস অ্যাবাউট নট ফেইলিং হিজ কান্ট্রি, যখন সে তার দেশের ব্যর্থতা হওয়া নিয়ে চিন্তা করছিল। অ্যান্ড ফিলস প্রাউড আফটার অ্যাচিভিং সাকসেস, এবং সফল হওয়ার পরে সে গর্ববোধ করেছিল। রিয়েলাইজিং, এটাই অনুমান করে হি হ্যাজ ব্রট অনার টু হিজ নেশন, সে তার দেশকে সুনাম এনে দিয়েছে। তো এই ছিল ব্রজেন দাসের সম্পূর্ণ প্যাকেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।